আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বোমা এখন ইরানের হাতিয়ার। দুশ্চিন্তায় ইসরায়েল, ট্রাম্পের যে ভুলের ফায়দা লুটছে খামেনি। যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের কার্যকারিতা কি ফুরিয়ে এলো? রাশিয়ার বিমান ইরানের পথে, ইসরায়েল যা করল কেউ ভাবেনি। মার্কিন যুদ্ধজাহাজ থেকে সাগরে পড়ে নৌসেনার মৃত্যু, ৩ দিন পর অনুসন্ধান সমাপ্ত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ভূরাজনীতিতে শক্তির ভারসাম্য সবসময় এক জটিল সমীকরণ, এবং সম্প্রতি মধ্যপ্রাচ্যের সামরিক প্রেক্ষাপটে এমন একটি ঘটনা সামনে এসেছে যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য বেশ বিব্রতকর এবং ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে অভিযোগ উঠছে যে যুক্তরাষ্ট্রের তৈরি করা অত্যন্ত উন্নত প্রযুক্তির বোমা এবং মিসাইল এখন ইরানের হাতে পৌঁছে গেছে এবং তারা সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির অনুলিপি তৈরির মাধ্যমে নিজেদের সামরিক ভাণ্ডারকে শক্তিশালী করছে, যা সমরবিদদের মতে আধুনিক যুদ্ধের ইতিহাসে এক বড় ধরনের বাঁকবদল হতে পারে। মূলত বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চল যেমন ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গা থেকে জব্দ করা পশ্চিমা অস্ত্রগুলো কিভাবে হাতবদল হয়ে ইরানের গবেষণাগারে পৌঁছাচ্ছে তা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সন্দেহ প্রকাশ করে আসছিল, এবং এখন মনে করা হচ্ছে যে ইরান সেই প্রযুক্তি ব্যবহার করে তাদের নিজস্ব মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে আমূল পরিবর্তন এনেছে, যার ফলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক ক্ষমতা বহুগুণে বেড়ে গেছে। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে ইরানের হাতে যদি যুক্তরাষ্ট্রের সমকক্ষ প্রযুক্তির অস্ত্র থাকে, তবে আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেদ করা আগের চেয়ে সহজ হয়ে উঠতে পারে, কারণ ইরান সাধারণত পশ্চিমা প্রযুক্তির দুর্বলতাগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী তাদের অস্ত্রগুলোকে মডিফাই বা উন্নত করে থাকে। এই পরিস্থিতি শুধু ইসরায়েল নয়, বরং ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোর জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ নিজেদের তৈরি প্রযুক্তির বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলা সবসময়ই চ্যালেঞ্জিং। তাছাড়া ইরান এই প্রযুক্তিগুলো তাদের মিত্র গোষ্ঠীগুলোর হাতেও তুলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে অস্থিতিশীল করে তুলতে পারে। পেন্টাগন যদিও বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে জব্দ করা জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা স্টিঙ্গারের মতো অস্ত্রগুলো ইরান কিভাবে কপি করছে তা ঠেকানো এখন পশ্চিমাদের জন্য বড় মাথা ব্যথার কারণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে নেওয়া কিছু সিদ্ধান্ত বর্তমান ভূরাজনীতিতে কিভাবে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে সেই পরিস্থিতির কৌশলগত ফায়দা লুটছেন তা বর্তমান আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করেন ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি বা জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রটি একতরফাভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন, তখন হোয়াইট হাউসের ধারণা ছিল এর ফলে ইরান নতি স্বীকার করবে অথবা তাদের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ঘটেছে তার ঠিক উল্টোটি। খামেনি এবং ইরানের নীতি নির্ধারকরা এই সুযোগটিকে কাজে লাগিয়ে তাদের পারমাণবিক কর্মসূচিকে কোনো রকম আন্তর্জাতিক নজরদারি ছাড়াই দ্রুত গতিতে এগিয়ে নিয়েছেন, যা চুক্তিতে থাকাকালীন সম্ভব ছিল না। ট্রাম্পের সেই সিদ্ধান্তের ফলে ইরান পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরতা কমিয়ে চীন এবং রাশিয়ার দিকে তাদের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে ধাবিত করেছে, যার ফলে বর্তমানে ইরান আর আন্তর্জাতিকভাবে ততটা একঘরে নেই যতটা আগে ছিল। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এমন পর্যায়ে নিয়ে গেছে যা এখন পশ্চিমাদের জন্য বড় উদ্বেগের কারণ, অথচ চুক্তিতে থাকলে এই কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। এছাড়া ওই সময়কার মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান নিজস্ব সামরিক শিল্প গড়ে তুলতে বাধ্য হয়েছে, যার ফলস্বরূপ আজ তারা ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে এবং তাদের তৈরি ড্রোন এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে গেম চেঞ্জার হিসাবে ব্যবহৃত হচ্ছে।
খামিনি খুব কৌশলে ট্রাম্পের সেই চাপ প্রয়োগের নীতিকে ইরানের জাতীয়তাবাদের উত্থান এবং অভ্যন্তরীণ রাজনীতিকে সংহত করার কাজে ব্যবহার করেছেন, যা তাকে দেশের ভেতরে এবং বাইরে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সেই হঠাৎকারী সিদ্ধান্ত আদতে ইরানের হার্ডলাইনার বা কট্টরপন্থীদের হাতকে শক্তিশালী করেছে এবং কূটনীতির পথ বন্ধ করে দিয়ে সংঘাতের পথকে প্রশস্ত করেছে, যার খেসারত এখন বাইডেন প্রশাসন এবং ইউরোপীয় দেশগুলোকে দিতে হচ্ছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের কার্যকারিতা কি সত্যি ফুরিয়ে এলো, নাকি এটি যুদ্ধের কৌশল পরিবর্তনের একটি সাময়িক পর্যায় মাত্র? তা নিয়ে সামরিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে স্থলযুদ্ধের রাজা হিসেবে পরিচিত এই ভারী সাজোয়া যানটি বা ট্যাঙ্ক সাম্প্রতিক সময়ের বেশ কিছু যুদ্ধ, বিশেষ করে পূর্ব ইউরোপ এবং ককেশাস অঞ্চলের সংঘাতে ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সামনে যেভাবে পর্যুদস্ত হয়েছে, তাতে অনেক সমরবিক প্রশ্ন তুলছেন যে ভবিষ্যতে বিশাল বাজেটের এই ট্যাঙ্কের আর প্রয়োজন আছে কিনা। সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায়ই দেখি যে কয়েক মিলিয়ন ডলারের একটি অত্যাধুনিক মেইন ব্যাটেল ট্যাঙ্ক সামান্য কয়েক হাজার ডলারের একটি ড্রোন বা কাঁধে বহনযোগ্য মিসাইলের আঘাতেই ধ্বংস হয়ে যাচ্ছে, যা সামরিক বাজেটের খরচ এবং কার্যকারিতার অনুপাতে বিশাল এক অসামঞ্জস্য তৈরি করেছে। আসলে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে যুদ্ধের ধরনে আমূল পরিবর্তন এসেছে। এখনকার যুদ্ধ আর আগের মতো সম্মুখ সমরের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি হয়ে গেছে অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং দূরনিয়ন্ত্রিত। আকাশ থেকে নির্ভুলভাবে লক্ষ্যভেদী ড্রোন বা টপ অ্যাটাক মিউনিশন ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশ অর্থাৎ উপরের দিকে আঘাত হানছে, যেখানে ট্যাঙ্কের আর্মার বা সুরক্ষা কবচ সাধারণত কম থাকে। তবে অভিজ্ঞ জেনারেলরা এখনই ট্যাঙ্কের শেষ দেখতে পাচ্ছেন না। তাদের মতে পদাতিক বাহিনীকে সুরক্ষা দেওয়া এবং স্থলভাগে এলাকা দখল করে রাখার জন্য ট্যাঙ্কের কোনো বিকল্প এখনও তৈরি হয়নি, বরং তারা মনে করছেন ট্যাঙ্কের প্রযুক্তি এখন বিবর্তিত হবে। যেমনটা আমরা দেখছি, আধুনিক ট্যাঙ্কগুলোতে এখন অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম বা এপিএস লাগানো হচ্ছে, যা ধেয়ে আসা মিসাইল বা ড্রোনকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। এছাড়া ট্যাঙ্কের সাথে এখন জ্যামার এবং ড্রোন বিধ্বংসী ব্যবস্থা যুক্ত করার কাজ চলছে। অর্থাৎ ট্যাঙ্কের কার্যকারিতা ফুরিয়ে যায়নি, বরং এটিকে টিকে থাকার জন্য নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হচ্ছে। রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা দেখে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব রীতিমতো চমকে গেছে। বিশেষ করে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই 35 বা সু-35 ইরানের বিমানবাহিনীতে যুক্ত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় ইসরায়েল যে নীরব অথচ কঠোর কৌশল অবলম্বন করেছে, তা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে ইরানের বিমানবাহিনী পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কো এবং তেহরানের সম্পর্ক কৌশলগত মিতালি থেকে সামরিক জোটের দিকে মোড় নিয়েছে, যার অংশ হিসেবে রাশিয়া ইরানকে তাদের অন্যতম সেরা এই ফাইটার জেটটি সরবরাহ করার প্রক্রিয়ায় রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। ইসরায়েল বরাবরই তাদের আকাশসীমার নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখতে চায় এবং ইরানের হাতে এই ধরনের 4+ জেনারেশনের যুদ্ধবিমান চলে আসলে তা ইসরায়েলি বিমান বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ সু-35-এর ম্যানুভারেবিলিটি এবং রাডার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইসরায়েল জানত যে সরাসরি রাশিয়ার সাথে সংঘাতে জড়ানো তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না, তাই তারা পর্দার আড়ালে এক নজিরবিহীন কূটনৈতিক এবং গোয়েন্দা তৎপরতা চালিয়েছে, যা অনেকেই ভাবেনি। বিশ্লেষকরা ধারণা করছেন ইসরায়েল ইউক্রেনকে নির্দিষ্ট কিছু গোয়েন্দা তথ্য বা ডিফেন্সিভ গিয়ার সরবরাহ করার মাধ্যমে রাশিয়াকে পরোক্ষভাবে বার্তা দিয়েছে, অথবা রাশিয়ার সাথে তাদের সিরিয়া কেন্দ্রিক যে অলিখিত সমঝোতা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এই বিমান সরবরাহের প্রক্রিয়াকে ধীর করার চেষ্টা করেছে। এছাড়া এমনও শোনা যাচ্ছে যে ইসরায়েল তাদের মিত্র দেশগুলোর মাধ্যমে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করেছে যাতে এই ডিলটি পুরোপুরি বাস্তবায়িত না হয়। মজার ব্যাপার হলো, ইসরায়েল সাধারণত কোনো হুমকি দেখলে সরাসরি সামরিক প্রতিক্রিয়া দেখায়, কিন্তু এক্ষেত্রে তারা রাশিয়ার মতো পরাশক্তির সাথে ডিল করতে গিয়ে অত্যন্ত সতর্ক এবং ধূর্ত কৌশলের আশ্রয় নিয়েছে। কেউ ভাবেনি যে ইসরায়েল রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেও ইরানের অস্ত্রপ্রাপ্তি ঠেকাতে এতটা বহুমুখী পদক্ষেপ নেবে। এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ শুধু মিসাইল বা বোমার নয়, বরং এটি দাবার চালের মতো, যেখানে একটি ভুল চাল পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।
ইসরায়েলের এই কৌশলী অবস্থান শেষ পর্যন্ত সু-35-এর ডেলিভারি আটকাতে পারবে কিনা তা নিশ্চিত নয়, তবে এটি রাশিয়া এবং ইসরায়েলের সম্পর্কের মধ্যে যে একটা টানাপোড়েন তৈরি করেছে তা পরিষ্কার। সমুদ্রের বুক চিরে চলা বিশাল মার্কিন যুদ্ধজাহাজ, যা বিশ্বের যে কোনো প্রান্তে শক্তি প্রদর্শনে সক্ষম। সেই জাহাজে ঘটে যাওয়া এক মানবিক ট্র্যাজেডি গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল, যেখানে একজন মার্কিন নৌসেনা বা নেভি সিলের সাগরে পড়ে যাওয়ার পর দীর্ঘ 3 দিনের শ্বাসরুদ্ধকর তল্লাশি অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে লোহিত সাগর বা এর আশেপাশের কোনো এক কৌশলগত জলসীমায়, যেখানে মার্কিন নৌবাহিনী নিয়মিত টহল দিয়ে থাকে। ম্যান ওভারবোর্ড বা জাহাজ থেকে নাবিক পড়ে যাবার ঘটনা নৌবাহিনীর জন্য সবসময় এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে, কারণ বিশাল সমুদ্রের উত্তাল ঢেউ এবং রাতের অন্ধকারে একজন মানুষকে খুঁজে বের করা খড়ের গাদায় সুই খোঁজার চেয়েও কঠিন। পেন্টাগন জানিয়েছে যে ওই নাবিক নিখোঁজ হওয়ার সাথে সাথেই জাহাজের জরুরি সাইরেন বাজানো হয় এবং তৎক্ষণাৎ ওই অঞ্চলের সমস্ত জাহাজ ও হেলিকপ্টারকে উদ্ধার কাজে নামানো হয়। আধুনিক প্রযুক্তি, ইনফ্রারেড ক্যামেরা, ড্রোন এবং ছোট বোট ব্যবহার করে হাজার হাজার বর্গমাইল এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে টানা 72 ঘণ্টা ধরে। এই 3 দিন ধরে সহকর্মীরা আশায় ছিলেন যে হয়তো অলৌকিকভাবে তাদের সঙ্গীকে জীবিত পাওয়া যাবে, কিন্তু সমুদ্রের নির্মম বাস্তবতার কাছে হার মানতে হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকেও। আন্তর্জাতিক ম্যারিটাইম প্রোটোকল অনুযায়ী নির্দিষ্ট সময় পার হওয়ার পর এবং বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা না থাকায় মার্কিন সেন্ট্রাল কমান্ড অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে সামরিক জীবন কতটা ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চয়তায় ভরা, যেখানে শত্রুর গুলির চেয়েও মাঝে মাঝে প্রকৃতি অনেক বড় শত্রু হয়ে দাঁড়ায়। নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নৌবাহিনী বলেছে এটি তাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। যদিও নিরাপত্তার খাতিরে ওই নাবিকের নাম বা জাহাজের বিস্তারিত অবস্থান পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবুও এই ঘটনা নৌসেনাদের মানসিক অবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে। সাগরের বুকে কর্তব্যরত এই সেনাদের জীবন কতটা কঠিন তা হয়তো আমরা সাধারণ মানুষরা সবসময় উপলব্ধি করতে পারি না। এই ট্র্যাজিক ঘটনা নিয়ে আপনাদের কোনো অনুভূতি থাকলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন।